ইলেকট্রিক্যালের যে গুরুত্বপূর্ণ প্যাসিভ লিনিয়ার সার্কিট এলিমেন্টগুলো আছে এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে ইন্ডাক্টর। এই ইন্ডাক্টর নিয়ে প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই আমরা করে ফেলেছি বিগত লেসনে। আপনারা চাইলে ভিডিওটা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। আজকের লেসনে আমরা আলোচনা করব এই ইন্ডাক্টরের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ নিয়ে। অর্থাৎ আজকে আমরা নির্ণয় করব ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের ইকুয়েশন, ইন্ডাক্টরের আড়াআড়িতে যে ভোল্টেজটা পাওয়া যায় সেই ভোল্টেজের ইকুয়েশন, ইন্ডাক্টর যে পাওয়ার সেই পাওয়ারের ইকুয়েশন এবং ইন্ডাক্টর যে এনার্জি স্টোর করে সেই এনার্জি এর ইকুয়েশনগুলো আমরা আজকে ড্রাইভ করার চেষ্টা করব। আশা করি সবাই ট্রিপল অ্যাফেয়ার্সের সাথেই থাকবেন। ইন্ডাক্টর নিয়ে প্রাথমিক আলোচনা করার সময় আমরা এই সমীকরণটা নির্ণয় করেছিলাম, ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ ভি সমান হচ্ছে এল ইন্টু ডিআই বাই ডিটি। যেহেতু আমরা সময়ের সাথে পরিবর্তনশীল কারেন্ট নিয়ে আলোচনা করব তাই আমরা এখানে লিখব ভি অফ টি ইকুয়াল টু এল ইন্টু ডিডিটি আই অফ টি, অর্থাৎ এই কারেন্টটা সময়ের সাথে পরিবর্তনশীল হবে। এই ভোল্টেজের ইকুয়েশন থেকে কারেন্টের ইকুয়েশন নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এই ভোল্টেজের ইকুয়েশনটাকে একটু রিয়ারেঞ্জ করে লিখতে হবে। আমরা সাধারণ ইকুয়েশনটা জানি ভি ইকুয়াল টু এল ইন্টু ডিআই বাই ডিটি। এখান থেকে আমরা এই ডিআইকে এক পাশে নিয়ে আসতে পারি। তাহলে এখান থেকে ডিআইকে এক পাশে যদি আমরা লিখি তাহলে হবে 1/L, অর্থাৎ এল অন্য পাশে গিয়ে হবে 1/L ইন্টু ভি। এই ডিটি এ পাশে এসে গুণ আকারে হয়ে যাবে, তাহলে 1/L ভি ডিটি। এই ডিআই হচ্ছে ক্ষুদ্র সময়ে কারেন্ট। এখন এই ডিআইকে যদি আমরা সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে বৃহৎ সময়ের কারেন্ট আমরা পেয়ে যাব, বা কারেন্টের ইকুয়েশনটা আমরা এখানে পেয়ে যাব। তাহলে এখন এই উভয় পক্ষকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এক পাশে আমরা পাবো আই, বা মোট কারেন্টের পরিমাণ, অর্থাৎ এই ডিআইকে ইন্টিগ্রেশন করলে হবে আই, এবং এ পাশে যদি ইন্টিগ্রেশন করি এই 1/L হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এল ইন্ডাকট্যান্সের ভ্যালু, এটা কনস্ট্যান্ট, এটা বাম পাশে চলে আসবে বা এই ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, এবং এখানে থাকবে ইন্টিগ্রেশন ভি অফ টাউ ডি টাউ। এখানে লিমিটটা হবে -ইনফিনিটি থেকে টি সময় পর্যন্ত, এবং যেহেতু আমরা লিমিটের ভ্যালুটা টি বসাচ্ছি তাই এই ডিটি এর সময়টাকে বোঝানোর জন্য এটাকে আমরা একটু পরিবর্তন করে লিখব, টাউ দ্বারা লিখব। টাও সময়, এখানে যদি টি ধরতাম তাহলে এই টি এর সাথে এই টিটা গুলিয়ে ফেলার একটা সম্ভাবনা ছিল, তাই এটাকে একটু ভিন্ন করে লেখার জন্য টাও বসানো হয়েছে। এখন এই লিমিটটাকে আমরা একটু ভেঙে লিখব, -ইনফিনিটি টু টি সময়টাকে ভেঙে লিখব, দুইটা ভাগে ভাগ করে লিখতে পারি। একটা হচ্ছে -ইনফিনিটি থেকে 0 সময় পর্যন্ত এবং একটা হচ্ছে 0 থেকে টি সময় পর্যন্ত। তাহলে এখানে আমরা লিখতে পারবো 1/L ইন্টিগ্রেশন T0 টু টি, অর্থাৎ এই 0 সময়ে এটাকে আমরা লিখতে পারবো T0 টু টি, অর্থাৎ এই আপার লিমিট হচ্ছে টি পর্যন্ত, ভি অফ টাউ ডি টাউ প্লাস আই অফ T0। আই অফ T0টা হচ্ছে 0 সময়ের আগে যে কারেন্টের ভ্যালু সেই ভ্যালুটা। এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের এই ইন্ডাক্টরের কারেন্টের ইকুয়েশন। এখন যেহেতু আমরা ইন্ডাক্টরের ভোল্টেজ এবং ইন্ডাক্টরের কারেন্ট দুইটাই জেনে গেলাম, তাহলে আমাদের এই ইন্ডাক্টরের পাওয়ারটাও আমরা বের করে ফেলতে পারবো। পাওয়ার সমান আমরা জানি ভোল্টেজ গুণ কারেন্ট, তাহলে এখানে যেহেতু সময়ের সাথে পরিবর্তনশীল তাহলে পি অফ টি সমান হবে ভি অফ টি ইন্টু আই অফ টি, অর্থাৎ টি সময়ে ভোল্টেজ ইন্টু টি সময়ে কারেন্ট। এখানে ভি অফ টি আমরা জানি এল ইন্টু ডিডিটি আই অফ টি ইন্টু আই অফ টি। তাহলে এই আই অফ টিকে আমরা এপাশে নিয়ে এসে লিখতে পারি এল ইন্টু আই অফ টি ডিডিটি আই অফ টি। এটা হচ্ছে আমাদের এই ইন্ডাক্টরের পাওয়ারের ইকুয়েশন। এখন আমরা এই ইকুয়েশনটা নির্ণয় করব যে ইন্ডাক্টর কি পরিমাণ এনার্জি স্টোর করে তার ইকুয়েশন। পাওয়ারকে ইন্টিগ্রেশন করলে আমরা সাধারণত এনার্জি এর পরিমাণটা পেয়ে যাব। তাহলে এখানে এই টি সময়ে এনার্জি হচ্ছে ইন্টিগ্রেশন -ইনফিনিটি টু টি পি অফ টাউ ডি টাউ। এখানে এই টি সময়ে পাওয়ারকে বোঝানোর জন্য পি অফ টি লেখা হয়েছে, যেহেতু এখানে লিমিট আমরা টি বসাচ্ছি তাই এখানে টি না বসিয়ে এই সময়টাকে আমরা টাউ দ্বারা প্রকাশ করলাম। এখান থেকে আমরা পাওয়ারের ইকুয়েশনটা বসাবো। এই পাওয়ারের ইকুয়েশনটা আমরা নির্ণয় করেছিলাম এল আই অফ টি ডিডিটি আই অফ টি, এবং এই ডি টাউ এখানে আসবে ডি টাউ। এতক্ষণ আমাদের এই লিমিটটা ছিল সময়ের সাপেক্ষে, এখন আমরা যে লিমিটটা নিয়ে আসবো সেটা হচ্ছে কারেন্টের সাপেক্ষে। তাহলে এখান থেকে আমাদের এই যে ক্ষুদ্র সময় ডিটি এবং এই ক্ষুদ্র সময় ডি টাউ মিনিমাইজ হয়ে যাবে, এখানে শুধু থাকবে ডি আই অফ টি, অর্থাৎ ইন্টিগ্রেশন -ইনফিনিটি টু টি এল আই অফ টি ডি আই অফ টি। এতক্ষণ আমাদের এই লিমিটটা ছিল সময়ের সাপেক্ষে, অর্থাৎ -ইনফিনিটি সময় থেকে টি সময় পর্যন্ত। এখন আমরা এই লিমিটটাকে কনভার্ট করে নিয়ে আসব কারেন্টের সাপেক্ষে, অর্থাৎ -ইনফিনিটি সময়ে কারেন্ট থেকে টি সময়ে কারেন্ট। এটাকে আমরা লিখতে পারবো এল
ইন্টু আই ইন্টু ডিআই। যেহেতু আমরা এই সময়ের ভ্যালুটাকে এই লিমিটের মধ্যেই নিয়ে গেলাম, তাহলে এখানে আর এই আই অফ টি ডি অফ টি লেখার দরকার নেই। এল হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে আমরা লিমিটের বাইরে নিয়ে আসতে পারি, এবং এই আইকে যদি ডিআই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয় তাহলে হবে আই স্কোয়ার বাই 2, এবং লোয়ার লিমিট হচ্ছে আই অফ মাইনাস ইনফিনিটি এবং আপার লিমিট আই অফ টি। এখন আমরা এই 1/2 কে আমরা বাইরে নিয়ে আসতে পারি, তাহলে হবে হাফ ইন্টু এল ইন্টু আই স্কোয়ার অফ টি, আমরা আপার লিমিটটা বসাবো মাইনাস হাফ এল আই স্কোয়ার অফ মাইনাস ইনফিনিটি, অর্থাৎ লোয়ার লিমিটটা বসালাম। তাহলে হাফ এল আই স্কোয়ার অফ টি মাইনাস হাফ এল আই স্কোয়ার অফ মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের এই টি সময়ে এনার্জির ইকুয়েশন বা ইন্ডাক্টরের এনার্জি এর ইকুয়েশন। কিন্তু এই ইন্ডাক্টরটা যদি ইনিশিয়ালি রিল্যাক্সড হয়, অর্থাৎ ইনিশিয়ালি ইন্ডাক্টরটা যদি চার্জিত অবস্থায় না থাকে বা ইন্ডাক্টরের ভিতর দিয়ে এই জিরো সময়ের আগে কোনো কারেন্ট প্রবাহিত না হয়, তাহলে এই আই অফ ইনফিনিটি হচ্ছে জিরো। এই ইন্ডাক্টর নিয়ে যতগুলো প্রবলেম আমরা সলিউশন করব, তখন আমরা দেখব যে অনেক সময় বলে দেওয়া থাকে যে ইন্ডাক্টরটা ইনিশিয়ালি রিল্যাক্সড অবস্থায় ছিল, অথবা এই জিরো সময়ের আগে বা আই অফ ইনফিনিটি কারেন্ট ছিল এত অ্যাম্পিয়ার। তাহলে ইন্ডাক্টরের এনার্জি যে ইকুয়েশন, এই ইকুয়েশনে আমরা যদি আই অফ ইনফিনিটিটা জিরো বসাই, তাহলে এই টি সময় ইন্ডাক্টরের এনার্জি হবে হাফ এল আই স্কোয়ার অফ টি। এই ইকুয়েশনটা হচ্ছে ইনিশিয়ালি রিল্যাক্সড অবস্থায় যে ইন্ডাক্টর, সেই ইন্ডাক্টরের এনার্জি এর ইকুয়েশন। এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, এই গ্রাফটা হচ্ছে ইন্ডাক্টরের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপের একটা গ্রাফ। এখানে আনুভূমিক অক্ষ বরাবর হচ্ছে সময়ের সাথে পরিবর্তনশীল কারেন্ট, এবং উলম্ব অক্ষ বরাবর হচ্ছে ভোল্টেজ, এবং এই স্লোপটা আমরা দেখতে পাচ্ছি স্ট্রেট লাইন, অর্থাৎ এখানে কারেন্টের পরিবর্তনের সাথে এই স্ট্রেট লাইনের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এই গ্রাফটা হচ্ছে একটা লিনিয়ার ইন্ডাক্টরের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপের গ্রাফ। যদি এই ইন্ডাক্টরটা নন লিনিয়ার হয়, সেক্ষেত্রে এই স্লোপটা স্ট্রেট লাইন হবে না, এটা আঁকা বাঁকা হবে, অর্থাৎ কারেন্টের পরিবর্তনের সাথে এটা পরিবর্তন হবে। আমরা সাধারণত বইয়ে যে ইন্ডাক্টরগুলো নিয়ে আলোচনা করি বা যে প্রবলেম সলিউশন করি, এই ইন্ডাক্টরগুলো সাধারণত লিনিয়ার ইন্ডাক্টর হয়ে থাকে। তবে ইন্ডাক্টরের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আমাদের খেয়াল রাখা উচিত, যেমন অ্যান ইন্ডাক্টর অ্যাক্টস লাইক এ শর্ট সার্কিট টু ডিসি, অর্থাৎ ডিসিতে ইন্ডাক্টর শর্ট সার্কিটের মতো আচরণ করে। ডিসি এর ক্ষেত্রে আমরা জানি সময়ের সাথে সাথে কারেন্ট এবং ভোল্টেজ দিক পরিবর্তন করে না, সময়ের সাথে সাথে কারেন্ট এবং ভোল্টেজের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যে কোনো সময়ে ভোল্টেজ অথবা কারেন্টের মান নির্দিষ্ট থাকে। অর্থাৎ জিরো সময়ে কারেন্টের ভ্যালু যত থাকে, 1 সেকেন্ড সময়েও কারেন্টের ভ্যালু তত, 5 সেকেন্ড সময়েও কারেন্টের ভ্যালু তত থাকে। সময়ের সাথে সাথে কারেন্টের বা ভোল্টেজের দিক পরিবর্তন করে না, অর্থাৎ ডিসিতে ফ্রিকোয়েন্সি হচ্ছে 0। এবং ইন্ডাক্টরের যে ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স, এটা নির্ণয়ের সূত্র আমরা জানি, এক্সএল সমান হচ্ছে 2 πfl। এফ হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি যদি 0 হয়, তাহলে গুণ করলে এই সম্পূর্ণ টার্মটাই 0 হয়ে যাবে, অর্থাৎ ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্সটা 0 হয়ে যাবে, বা ইন্ডাক্টরের ইন্ডাকট্যান্সজনিত বাধা, সেই বাধাটা 0 হয়ে যাবে। যেহেতু বাধাটা 0 হয়ে যাবে, তাহলে অবশ্যই সেটা একটা শর্ট সার্কিটের মতো আচরণ করবে বা শর্ট পথের মতো আচরণ করবে, অর্থাৎ সেখানে কোনো বাধা নেই। দ্য কারেন্ট থ্রু অ্যান ইন্ডাক্টর ক্যান নট চেঞ্জ ইনস্ট্যান্টেনিয়াসলি, অর্থাৎ ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্টের মান তাৎক্ষণিকভাবে পরিবর্তন হতে পারে না বা খুব দ্রুত পরিবর্তন হতে পারে না। এখানে আমরা দুইটা গ্রাফ দেখতে পাচ্ছি, এই দুইটা গ্রাফ হচ্ছে সময়ের সাথে কারেন্টের পরিবর্তনের যে গ্রাফ ইন্ডাক্টরের ক্ষেত্রে। এখানে এই 1 নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের মানটা সময়ের সাথে সাথে একটা নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি পাচ্ছে, খুব দ্রুত এখানে কারেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু এই 2 নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের মান 0 থেকে সুইচ করে বা জাম্প করে এখানে একটা নির্দিষ্ট ভ্যালুতে আসছে, এখান থেকে আবার কারেন্টের পরিবর্তন শুরু হয়েছে, এখান থেকে আবার জাম্প করে জিরোতে এসে মিলিত হয়েছে, এমনটা হতে পারে না। ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্টের পরিবর্তন দ্রুত হতে পারে না, ধীরে ধীরে হতে পারে। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে লাইক দ্য আইডিয়াল ক্যাপাসিটর, দ্য আইডিয়াল ইন্ডাক্টর ডাজ নট ডিসিপেট এনার্জি। আইডিয়াল ক্যাপাসিটরের মতো আইডিয়াল ইন্ডাক্টরও এনার্জি ডিসিপেট করে না বা ব্যয় করে না। দ্য এনার্জি স্টোরড ইন ইট ক্যান বি রিট্রাইভড অ্যাট এ লেটার টাইম, অর্থাৎ ইন্ডাক্টর যে এনার্জি স্টোর করে রাখে সেটা পরবর্তীতে ছেড়ে দেয়। দ্য ইন্ডাক্টর টেক্স power from the circuit when storing energy and delivers power to the circuit when returning previously stored energy, অর্থাৎ ইন্ডাক্টর সার্কিট থেকে পাওয়ার গ্রহণ করে এনার্জি স্টোর করে রাখে এবং এই পাওয়ারটাকে পরবর্তীতে যখন সার্কিটে প্রয়োজন হয়
তখন ডেলিভারি দিয়ে থাকে। 4 নাম্বার পয়েন্টে বলা আছে এ প্র্যাকটিক্যাল নন আইডিয়াল ইন্ডাক্টর হ্যাজ এ সিগনিফিক্যান্ট রেজিস্টিভ কম্পোনেন্ট, অর্থাৎ একটা প্র্যাকটিক্যাল এবং নন আইডিয়াল ইন্ডাক্টরের ক্ষেত্রে কিছুটা রেজিস্টিভ কম্পোনেন্ট থাকে। দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ইন্ডাক্টর ইজ মেড অফ কন্ডাক্টিং ম্যাটেরিয়াল সাচ অ্যাজ কপার হুইচ হ্যাজ সাম রেজিস্ট্যান্স। এটা এই কারণে হয়ে থাকে যে ইন্ডাক্টরটা তৈরি করা হয় বা কয়েলটা পেঁচানো হয়, এই কয়েলটা হচ্ছে কপার ওয়্যারের হয়ে থাকে সাধারণত, যার কিছুটা রেজিস্ট্যান্স থাকে। এই রেজিস্ট্যান্সটাকে সাধারণত বলা হয় উইন্ডিং রেজিস্ট্যান্স, এবং এই রেজিস্ট্যান্সটা ইন্ডাক্টরের সাথে সিরিজে সংযুক্ত থাকে যেহেতু ওই কয়েলের রেজিস্ট্যান্স এটা। যেহেতু এই ইন্ডাক্টরের ক্ষেত্রে বা প্র্যাকটিক্যাল ইন্ডাক্টরের ক্ষেত্রে কিছুটা রেজিস্টিভ কম্পোনেন্ট থাকে, তাই এটা এনার্জি স্টোর করার পাশাপাশি কিছুটা এনার্জি ডিসিপেট করে। কিন্তু এই রেজিস্ট্যান্সের মান খুবই কম হওয়ার কারণে এই যে এনার্জি ডিসিপেট করে এটাকে নেগলেক্ট করা হয় বা নেগলেক্ট করা যায়। এছাড়াও নন আইডিয়াল প্র্যাকটিক্যাল ইন্ডাক্টরের ক্ষেত্রে এই ইন্ডাক্টরের আড়াআড়িতে কিছুটা ক্যাপাসিট্যান্সও তৈরি হয় বা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সও তৈরি হয়, কিন্তু এর ভ্যালু অনেক কম থাকায় এটাকে নেগলেক্ট করা হয়। কিন্তু ফ্রিকোয়েন্সি এর মান যখন অনেক বেশি হয় তখন এটাকে আর নেগলেক্ট করা যায় না, তখন এটাকে ধরে ক্যালকুলেশন করতে হয়। আশা করি সবাই ইন্ডাক্টর সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেলেন। এরপরও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।